প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আসসালামু আলাইকুম দর্শক। নিউজটা পড়ছিলাম আর হাসছিলাম, বারবার মনে করছিল আয় তোরা রাজুতে আয়। বারবার সেই প্রেস কনফারেন্সে সাবেক বিতর্কিত উপদেষ্টা এনসিপি প্রধান নাহিদ ইসলামের মুখটা ভেসে হচ্ছিল, কি মলিন, কি ক্লান্ত, মনে হচ্ছে গলা শুকিয়ে আসছে। রমজানের দিনেও কি মানে প্রচন্ড পানি তৃষ্ণায় ভুগছেন কিনা। হায় হায়, এই তো আওয়ামী লীগ চলে আসছে, এই তো আওয়ামী লীগ চলে আসছে। আমার সামনে এই মুহূর্তে যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা আমাকে আরো ভাবিয়ে তুলেছে। আমি হাসতে হাসতে অনেকটা পেটে খিল পড়ার মতন। হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি ডাকছে হাসনাতকে। আমার কি ধারণা জানেন, এখন কয়েকদিন একটু লম্ফজম্প করবে, কিন্তু ইউনূস তো নাই, পিতা তো নাই, তাহলে এখন কে যাবে তারেক রহমান পর্যন্ত? তার যাক যমুনার সামনে, এখন আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ করেছিল, যমুনার সামনে যাক, লীগের দোকান খুলতে দিব না, শাহবাগে যাক, একটু দেখার ইচ্ছা ছিল, যেটা যেটা আমি গত 6 মাস আপনাদেরকে বলে এসেছি। একটু সেটা জানতে চাই, বুঝতে চাই। সেই ডাক, যাটা আয় রাজুতে আয়, সেই ডাকটা একবার হাসনাত দেখ না এখন, যে আওয়ামী লীগ সব জেলায় জেলায়, দেশে 30 জেলায় অফিস খুলে ফেলেছে। আয় রাজুতে আয়, সব একটা ডাক হাসনাত দেখ। এখন তো এমপি হয়েছে, তার একটা পরিচয় হয়েছে। এখন দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে সংস্কার আর জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার হবে কিনা এমন প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আজ সোমবার সকালে নিজের ফেসবুক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এই কথা বলেন পাটোয়ারি। ওই পোস্টে কুমিল্লা 4 দেবিদ্বার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ফেসবুক অ্যাকাউন্ট ট্যাগ দেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি লেখেন, হাসনাত আব্দুল্লাহ কই, লীগ তো দোকান খোলা শুরু করেছে, নির্বাচন তো হইল, এবার সংস্কার আর বিচার হইবে? হইবে, হইবে না, হইবে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকারের অধীনে গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এই নির্বাচনে হাসনাত কুমিল্লা থেকে জয়ী হলেও ঢাকা 8 আসনের লড়ে হেরে যান নাসিরউদ্দিন পাটোয়ারি। দুঃখ এখানে না, দুঃখ হচ্ছে এই যে লীগ দোকান খোলা শুরু করেছে, এই দোকান ঠেকানোর জন্য হাসনাত এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, ধরেন লীগের কারা দোকান খুলেছে? লীগের আপনার কোথাও 2 জন, কোথাও 5 জন, কোথাও 10 জন, কোথাও শতাধিক লোক। আমরা কুড়িগ্রামে দেখেছি তাদের একটা বড় রকম শোডাউন হয়েছে। এই যে এই সংখ্যাটা, এই 30টা দোকান খুলতে গিয়ে, আমি দোকানই বলছি, তাদের বাসায় যে পরিমাণ লোক। নাসিরউদ্দিন পাটোয়ারির একটু ডাক দেখতো, এখন আসলে কিছু ইসলামী ছাত্র শিবির, জামাতে ইসলামী আসবে, কিন্তু তখন আবার প্যাচটা একটু বড় লেগে যাবে, কারণ জামাত নিজেও তো লীগের কাছে ভোট চেয়েছে। জামাত যেসব আসনে জিজ্ঞেস চেয়েছে, সেই সব আসনে অনেক ক্ষেত্রেও লীগের ভোট কাজ করেছে স্থানীয় সমীকরণের কারণে। ফলে জামাত এবং শিবির যদি এখন লোকবল দিয়ে হাসনাত এবং নাসিরউদ্দিন পাটোয়ারিদেরকে রাস্তায় নামায় যে লীগ প্রতিরোধ করতে হবে, তাহলে জামাতের জন্য এটা এখন একেবারে বুমেরাং হয়ে আসতে পারে। ফলে নাসিরউদ্দিন পাটোয়ারিরা লীগের দোকান খোলার পেছনে যে কয়জন লোক সম্পৃক্ত, সেই পরিমাণ লোক সম্পৃক্ত করার তাদের সাংগঠনিক ভিত্তি। শুরুতেই আমাদের আইন বিশেষজ্ঞের কাছে আমরা যে বক্তব্যগুলো শুনলাম, তিনি একাডেমিক যে আলোচনা করলেন, তাতে আমরা এই ক্ষুদ্র আলোচনাতেই বুঝে গিয়েছি যে তারা প্রত্যেকেই, শুধু ডক্টর ইউনূস নন, যারা তথাকথিত এনজিও গ্রাম সরকারের উপদেষ্টা বা উপদেষ্টা ছিলেন, তারা প্রত্যেকেই সংবিধানকে কাটছাট করেছে, সংবিধান অবমাননা করেছে। এটা আমি অন্তত এই ক্ষুদ্র আলোচনায় আমি বুঝতে পারলাম, মানে মোটা দাগে যদি বলি। আর আপনি যে প্রশ্ন আমাকে করেছেন যে আজকে ডক্টর ইউনূস চলে যাওয়ার পর, আদম ব্যাপার ইউনূস চলে যাওয়ার পর এই আজকের যে সাক্ষাৎকারটা বা গতকালের যে সাক্ষাৎকারটা আমরা দেখলাম, সেটা আমরা যতদূর জানি যে যেখানে প্রধানমন্ত্রী শাসিত সরকার থাকে, প্রেসিডেন্ট নির্বাহী, দেশের নির্বাহী অবশ্যই প্রেসিডেন্ট, হেড অফ দ্য স্টেট, কোনো সন্দেহ নেই। তার উপরে কোনো শক্তি, সংবিধান, কোনো কিছু নেই। তাকে ছাড় দেওয়া একমাত্র ব্যক্তি রাষ্ট্রের, যাকে সর্বোচ্চ ছাড় দেওয়া হয়েছে। তিনি একই সাথে আইন, একই সাথে তিনি সুপ্রিম লিডার, একই সাথে তিনি দেশের স্টেট, হেড অফ দ্য স্টেট, কোনো সন্দেহ নেই। তারপরেও যেখানে প্রধানমন্ত্রী শাসিত সরকার, সংসদীয় সরকার, সেখানে আপনার প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি অনেক কিছু করবেন, এটাও তার একটা দায়িত্ব এবং দায়, দুটোই থাকে। সেই হিসেবে আমরা বলতে পারি যে অবশ্যই প্রধানমন্ত্রী, আমাদের নয়া প্রধানমন্ত্রী তারেক রহমান,
তার সাথে পরামর্শ করে বা তার ইঙ্গিতে বা এমনও কোনো কোনো সময় বলা হতে পারে যে তার ইচ্ছাতেও হয়তো এই বক্তব্য তিনি দিয়ে থাকতে পারেন, এই সাক্ষাৎকার দিয়ে থাকতে পারেন। কেন এটা আমরা অনুমান করতে পারি? যেহেতু তাকে 17 মাস তিনি বলেছেন তাকে প্রতিবন্ধী করে রাখা হয়েছিল। আমরা বলেছিলাম গৃহবন্দী, আমরা প্রতিবন্ধী শব্দটি উচ্চারণ করিনি। আমরা বিভিন্ন সময় বলেছি যে এই দেশের বর্তমান আমাদের প্রেসিডেন্টকে গৃহবন্দী করে রাখা হয়েছে। মতান্তরে কখনো কখনো বলতাম তিনি বন্দী ছিলেন। আজকে তার কথাতে সেটা প্রকাশ হয়ে গেছে। তিনি বলেছেন যে যত তার নামে আদেশ জারি করা হয়েছে তিনি এই সব বিষয়ে অবগত ছিলেন না। এটা আমরা আগেও অনুমান করেছিলাম। আর তিনি নিজের মুখে স্বীকার করেছেন তাকে প্রতিবন্ধী করে রাখা হয়েছিল। মানে একটা দেশের হেড অফ দ্য স্টেটকে যারা বন্দী করে রাখে, এটা তো একটা বিরাট অপরাধ। আমি যতদূর বুঝি, এটা তো আর আমি বলতে পারবো না, আমাদের সামনে বিশেষজ্ঞ আছেন, আইনের বিশেষজ্ঞ আছেন, আইনজ্ঞ আছেন, তিনি বলবেন। কিন্তু আমি সাধারণ দৃষ্টিতে মনে করি যে কোনো প্রেসিডেন্টকে, আপনি তো সাধারণ একজন মানুষকে যদি আপনি বন্দী করেন, আপনার 14 বছর জেল হবে, সর্বোচ্চ সাজা 14 বছর জেল। আর সংবিধান এবং প্রেসিডেন্টের সাথে বা দেশের সাথে কোনো কিছু করলে আপনার মৃত্যুদণ্ড নিশ্চিত। এটা তো কমন সেন্সের ব্যাপার। তো এরা তাই করেছে। তো আপনি যেটা বললেন যে তারেক রহমানের সাথে, অবশ্যই আমার মনে হয় তারেক রহমানের সাথে পরামর্শ করেই, অথবা তারেক রহমান তাকে, আমাদের দেশের নয়া প্রধানমন্ত্রী তিনি যেভাবে নির্বাচিত হন, আমি বরাবরই বলে আসছি যে যে কোনো অনির্বাচিত সরকারের চাইতে, যে কোনো প্রকার অনির্বাচিত সরকারের চাইতে সবচেয়ে নিকৃষ্ট সরকারটিও গণতান্ত্রিক নির্বাচিত সরকারটি ভালো। সেই হিসেবে তারেক রহমান আমাদের নিকৃষ্ট সরকার হলেও তিনি নির্বাচিত, তার তার কনসার্ন ছাড়া, তার পরামর্শ ছাড়া, বা তার যেটাকে আমরা সবুজ সংকেত বলে থাকি, গ্রিন সিগন্যাল, এই শব্দ যদি উচ্চারণ করি, তার কথা ছাড়া তিনি, যেখানে তাকে তার উইংস নিয়ে, প্রেস উইংস তুলে নেওয়া হয়েছে, সেখানে তিনি সাক্ষাৎকার দিবেন, এটা তো অসম্ভব দেশের নির্বাহীর সাথে পরামর্শ না করে। যেখানে যেটা আমাদের ডক্টর মহসিন রশিদ সাহেব বললেন, স্যার বললেন যে রাষ্ট্রদূতেরাও দেখা করতে পারতো না। আমরা তাদের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানও প্রেসিডেন্টকে দেখি নাই, দেখতেই পাইনি। আমরা শুধুমাত্র তাকে পেলাম কবে? যেদিন তিনি তারেক রহমানকে শপথ পাঠ করালেন, সেদিন আমরা পেলাম। তার আগে তাদের এই দেশের যে একটা প্রেসিডেন্ট ছিল, মানুষ তার চেহারাই ভুলে গিয়েছিল, তার নাম তো অনেকেই ভুলেই গেছে, তার চেহারাও ভুলে গিয়েছিল মানুষ। তো এই যে সাক্ষাৎকার দিলেন, এই সাক্ষাৎকারের মাধ্যমে আপনি যেটা শেষ বাক্য ব্যবহার করেছেন, তাহলে কি তিনি ইউনুসকে বার্তা দিলেন কেন? এটা শুধু ইউনুসকে বার্তা দেওয়া হয় নাই, সারা বাংলাদেশের মানুষকে বার্তা দেওয়া হয়েছে, সারা পৃথিবীকে বার্তা দেওয়া হয়েছে। একেবারে সাদা কালো রঙিন যা আছে সব বার্তা দিয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে 24-এর সেই জুলাইয়ের আন্দোলন, তথাকথিত আন্দোলন, সেটা যে একটা সন্ত্রাসী আন্দোলন ছিল, সেটা যে জিম্মি করা আন্দোলন ছিল, তিনি সেটা বুঝিয়ে দিয়েছেন একেবারে স্পষ্ট। এটা শুধু বার্তা না, তিনি জানান দিয়েছেন। এটা বার্তা তো আলাদা জিনিস, তিনি ঘোষণা দিয়েছেন, তিনি সাক্ষ্য দিয়েছেন। আর অবশ্যই প্রেসিডেন্টের সাক্ষ্যই সর্বোচ্চ সত্য, সংবিধান তাকে সেই সুযোগটা দিয়েছে। এই দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে ডক্টর ইউনুস যে আচরণ আমাদের হেড অফ দ্য স্টেটের সাথে করেছেন, আমার খুব ভালো লাগলো যে আমরা আরেকটু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন আমাদের আইনজ্ঞ যে হেড অফ দ্য স্টেট কে, ইট ডাজন্ট ম্যাটার। ওটা হচ্ছে একটা সাংবিধানিক সার্বভৌম একটা পদ, সেখানে যেই থাকুক, সেটা আমাদের দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান, আমাদের প্রধান রিপাবলিকান, যেটা চমৎকার ভাবে এক বাক্যে একেবারে বুঝিয়ে দিয়েছেন, অধ্যাপকের মতো চমৎকার ভাবে বলেছেন। সাধারণ মানুষ এই কথাটা বুঝবে আশা করি। তো আপনি যেটা বললেন যে অবশ্যই এটা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের, আমি তো বললাম দেশের জনগণের উদ্দেশ্যে বলেছেন, বিশ্বের কাছে এটা একটা ঘোষণাপত্র, এটা মেসেজ না, মেসেজ তো বার্তা। এটা ঘোষণা দিয়েছেন যে দেখো আমার সাথে এটা হয়েছে, ওটা হয়েছে, তারা এই অপরাধ করেছে। তিনি কিন্তু মতান্তরে এও বলে দিয়েছেন যে কি অপরাধ তার সাথে করেছে। আপনি আমার হেড অফ দ্য স্টেটের সাথে, যেমন তারেক রহমানকে আমি, তার রাজনৈতিক দর্শন আমি পছন্দ করি না, কিন্তু তিনি তো আমার দেশের প্রধান, আমার দেশের নির্বাহী, সরকার প্রধান। তাকে অপমান মানে করা কি? আমার দেশকে অপমান করা। শেখ হাসিনাকে যখন আপনি অপমান করবেন, সেটা আমার দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী এবং একজন একটা দলের নেতাকে আপনি অপমান করেন। যেমন মির্জা ফখরুল সাহেবকে যখন ওই যে আমার ভাবির ছেলে আক্তারের সাথে সঙ্গী করা হলো, আমি মির্জা ফখরুল সাহেবের রাজনীতি, তার দর্শন আমি ধারণ করি না, প্রশ্নই আসে না। কিন্তু এটা একটা বিরোধী দল, বাংলাদেশের একটা বিরোধী দলের নেতা, দ্বিতীয় নম্বর নেতা, তার সাথে আমার হাঁটুর বয়সী ভাতিজাদের তার সাথে দিল, এটা আমার দেশের অপমান করা হয়েছে। তখন আমি এটা এইভাবে বিবেচনা করব। যেমন একজন আইনজ্ঞ যখন ভুল করবেন, সেই প্রভাবটা কিন্তু আমার উপরে পড়বে না। একজন আইনজ্ঞ যদি রাষ্ট্রদ্রোহিতা করে, মানুষের ক্ষতি করে, বা এমন কিছু নেককার জনক ঘটনা করে আইন পেশার সাথে যায় না, সেটা কিন্তু এই যে মহসিন রশিদ সাহেবের গায়ে পড়বে, তাই না? তেমনি এটা আমার দেশ, আমার দেশের হেড অফ দ্য স্টেট, নির্বাহী ক্ষমতার যে অধিকারী,
দেশে দ্বিতীয় প্রধান ব্যক্তি, তাদের যখন কেউ অপমান করবে সেটা আমার অপমান, সেটা শুধু দেশের না, দেশের বাইরেও আমাকে অপমান করা হয়। তো এই কারণে আমি মনে করি প্রেসিডেন্ট যে কথাটা বলে দিয়েছেন যে তার সাথে কি আচরণ করেছে সবগুলোই সংবিধান বিরোধী, সরাসরি সংবিধান বিরোধী, এবং সংবিধান বিরোধী শাস্তি আমি যতদূর জানি সরাসরি মৃত্যুদণ্ড, আর কোনো শাস্তি নেই। মানে আমি যতটুকু পড়েছি, আমি জানি না, আমাদের আইনজ্ঞ আছেন, তিনি সব বিস্তারিত বলতে পারেন। রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে গেলে আর কি, রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে গেলে। তাও কোন রাষ্ট্রদ্রোহিতা? যদি আপনি স্টেটে রাষ্ট্রদ্রোহী, যেমন আমার নামে রাষ্ট্রদ্রোহী মামলা হলো, আপনার নামে হলো, বা আমাদের আইনজ্ঞ নামে হলো, কিন্তু সেটা কিন্তু বিতর্ক হবে, সেটা আদালতে যাবে। কিন্তু প্রেসিডেন্ট যখন অভিযোগ করবে, তিনি কিন্তু নিজে সুপ্রিম অথরিটি, সুপ্রিম অফ দ্য সুপ্রিম, সুপ্রিম কোর্টের রায় তিনি বাতিল করে দিতে পারেন। তার মানে কি? তার মানে তার কথাই নির্দেশ, প্রেসিডেন্টের কথাই নির্দেশ। আপনি সেটা অমান্য করলে আপনি সুপ্রিম কোর্টকে অবমাননা করেছেন, আপনি সংবিধান অবমাননা করেছেন, আপনার শাস্তি এবং সেটা মৃত্যুদণ্ড। তো আমি মনে করি প্রেসিডেন্ট এই সাক্ষী দেন নাই, তিনি এটা ঘোষণা দিয়েছেন যে, কারণ প্রেসিডেন্ট তো কোনো সাক্ষী হইতে পারে না, তিনি তো অথরিটি, তিনি ঘোষণা দিয়েছেন এটা ঘটেছে, কি কি করা দরকার এটা তোমরা জনগণ করবা, সরকার করবা, রাষ্ট্র করবা, এটাই তিনি বুঝিয়ে দিয়েছেন। যে বুদ্ধিজীবীরা কি করবা, তিনি কিন্তু এটা একটা নির্দেশনা দিয়েছেন অলিখিত ভাবে, এটা একটা নির্দেশনা যে হোয়াট শুড ডু না হোয়াট মাস্ট ডু, এরকম একটা নির্দেশ। তাই আমাদের এখন উচিত এর বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা কি হবে আমি জানি না, কিন্তু যদি এটা ব্যক্তিগত ভাবে মামলা করার সুযোগ থাকে এই ব্যাপারে, অবশ্যই আমি চাই যে আমার মতো লোকেরা করে, বা আমার সুযোগ থাকলে আমি নিজেই। আসসালামু আলাইকুম ওয়া আইনজ্ঞ রাহমাতুল্লাহি হিসেবে ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? তিনি কি ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি তারেক রহমান সাহেবের পত্নী জুবাইদা রহমান, নাকি বর্তমান যে শাহাবুদ্দিন চুপ্পু রয়েছেন তিনি তার মেয়াদ পূর্ণ করবেন, সেই সুযোগ বিএনপি তাকে দেবে? কি হতে যাচ্ছে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে? কারণ হলো, যেভাবে জুলাই সনদ হয়েছে, যেভাবে আন্দোলন হয়েছে, যেভাবে নির্বাচন হয়েছে, যেভাবে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে, যেভাবে সমঝোতার নির্বাচন হয়েছে, সমঝোতার ফলাফল হয়েছে, এই কথাগুলো এখন এনসিপির নেতারা, জামাতের নেতারা প্রকাশ্যে বলছে। এর ফলে বর্তমান যারা ক্ষমতায় রয়েছেন তারা উপরে উপরে যতই দাপট দেখান না কেন, তাদের নৈতিক ভিত্তি দুর্বল আছে এবং আগামীতে আরো দুর্বল হয়ে যাবে। আমার যতটুকু মনোবিজ্ঞানের উপর পড়াশোনা আছে, সেই পড়াশোনা দিয়ে আমি ক্ষমতাধর লোকদের চোখের দিকে তাকিয়েছি, তাদের অঙ্গভঙ্গি বোঝার চেষ্টা করেছি। সত্যিকার অর্থে প্রতিযোগিতা করে বিজয়ী হওয়ার মধ্যে যে আনন্দ, সে আনন্দ আমি তাদের মধ্যে দেখিনি। দ্বিতীয় যে সমস্যা, সেটা হলো তাদের হাঁটা চলার মধ্যে যে ধরনের একটি কনফিডেন্স থাকা দরকার, সেগুলো হচ্ছে না। সব জায়গা থেকে কেমন যেন অভিনয় অভিনয় মনে হচ্ছে। কারণটা কি? কারণটা হলো, শেখ হাসিনার পতনের 24 ঘন্টা আগেও এখন যারা ক্ষমতাধর তারা, এবং গত 17 মাসে যারা ক্ষমতাধর ছিলেন তারা কল্পনাও করেননি শেখ হাসিনার এমন তোর একটি পরিবর্তন আসতে পারে, পতন আসতে পারে। বাংলাদেশে ক্ষমতার জন্য তাদের জন্য একটা দ্বার উন্মুক্ত হতে পারে। ফলে কি হলো, গত 17 মাসে যারা ক্ষমতায় ছিলেন তারা ভাবতেই পারেননি যে তারা কি স্বপ্ন দেখছে না বাস্তব, তারা কি সত্যিকার অর্থে দেশের কর্ণধার নাকি ঘুমিয়ে আছেন। আবার যেভাবে ঝড়ের গতিতে হাদির হত্যাকাণ্ডের পরে যে ঘটনাগুলো ঘটলো, একের পর এক ম্যাজিক্যাল ঘটনা। তারেক রহমান সাহেব আসলেন, তারপর ইলেকশন হলো, ইলেকশন পর তারেক রহমান সাহেব শপথ নিলেন, এখন যা কিছু হচ্ছে এটা এখনো পর্যন্ত বিএনপি আত্মস্থ করতে পারেনি। তাদের কাছে মনে হচ্ছে তারা স্বপ্নের ঘুরে আছেন, স্বপ্ন দেখছেন। এই স্বপ্ন কতদিন থাকে এবং এই স্বপ্ন কতটা বাস্তবায়ন করা যায়, এটি প্রশ্ন সাপেক্ষ। দ্বিতীয়ত, গত 17 মাসে যে সমঝোতাগুলো করেছিল রাজনৈতিক দল, সেই সমঝোতা অনুযায়ী বিএনপি যদি এগোয় তাহলে উচ্চকক্ষ এবং রাষ্ট্রপতি, এই দুটো পদ খুবই গুরুত্বপূর্ণ। উচ্চকক্ষে যারা যাবেন তারা নিম্নকক্ষে যারা সংসদ সদস্য হবেন তাদের উপর সবসময় একটা মানসিক চাপ সেখানে তারা অব্যাহত রাখবেন, এবং ওটা যেহেতু উচ্চকক্ষ ভোটের রাশি অনুযায়ী হবে, মানে কত পার্সেন্ট ভোট যারা পেয়েছে সে অনুযায়ী হবে। সেক্ষেত্রে 11 দলীয় জোট, তাদের ভোটের হারও কিন্তু অনেক বেশি। অর্থাৎ বিএনপি সম্ভবত 51% আর ওরা 43% জামাত।
তো অল্প 7% ভোটের এদিক ওদিক, ফলে উচ্চকক্ষে যদি 100টি আসন থাকে, সেই 100টি আসনের বেশিরভাগ আসন কিন্তু 11 দলীয় জোট তাদের নিয়ন্ত্রণে থাকবে। এইগুলো এক। 2 নম্বর হলো যে রাষ্ট্রপতির হাতে প্রচুর ক্ষমতা থাকবে, প্রচুর ক্ষমতা থাকবে, এবং সেই ক্ষমতা যদি সমঝোতা অনুযায়ী, যেটা সবাই আন্দাজ করছেন বা সবাই সন্দেহ করছেন যে ইতিপূর্বে এই সমঝোতাগুলো যেটা হয়েছে আমেরিকার মধ্যস্থতায় কাতারে বসে, এবং সেই সমঝোতার মধ্যে দিল্লিরও গ্রিন সিগন্যাল ছিল, পাকিস্তান এবং তুরস্কের অংশগ্রহণ ছিল। কাতারে যে খলিলুর রহমান সাহেব বারবার গেছেন না বৈঠক করতে, এই সকল কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাই যদি হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি হন, তাহলে এই যে খলিলুর রহমান সাহেব ক্যাবিনেটে আছে, এর সঙ্গে আদিলুর রহমান আসতে পারেন, রেজওয়ানা আসতে পারেন, এমনকি আসিফ নজরুলও আসতে পারেন, অবাক করা বিষয় না, এমনকি ফজলুল কবির সাহেব আসতে পারেন, এমনকি নূরজাহান বেগম অথবা লামিয়া মোর্শেদ, তারাও সরকারের দায়িত্বে ফিরতে পারেন। ফলে সরকার একটা হযবরল অবস্থার মধ্যে পড়বে, এবং যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হবেন, আপনি এনসিপিকে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে, সার্জিসকে, হাসনাতকে আগের সেই রাজুতি আয়, অর্থাৎ 2024 সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে তাদের যে দাপট ছিল, ঠিক ওইরকম অবস্থা আপনি তাদেরকে দেখতে পাবেন। আর জামাতের যে আমির, তিনি আমিরুল মুমিনিন হয়ে পড়বেন। সঙ্গে সঙ্গে সমস্ত ব্যবসায়ীরা তার কাছে যাবে, তার দরবারে যাবে, এবং তিনি বিরোধী দলের নেতা হওয়া সত্ত্বেও সমস্ত রাষ্ট্রের কৌশলগত দিকগুলো তার কথা মতো চলবে। তো বোঝার চেষ্টা করুন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণ এবং রাষ্ট্রপতি পদে আসীন, এটার সঙ্গে বিএনপির তকদির কিভাবে নির্ভর করছে। অন্যদিকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো সমঝোতা না হয়ে থাকে, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই রাষ্ট্রপতি না হন, বিএনপি তার পছন্দের মানুষকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দেয়, সেক্ষেত্রে বিএনপিকে নাজেহাল করার জন্য এই যে জামাতের যত গুপ্ত সংগঠন রয়েছে, জামাতের যত গুপ্ত কলা কৌশল রয়েছে, বোঝার চেষ্টা করেন গত 17 মাসে জামাত হয়তো তার যে গুপ্ত কৌশল বা গুপ্ত যে চেহারাগুলো, সেটার খুব অল্প অংশ তারা উন্মোচন করেছে। বিএনপির অনেক লোক টকশোতে এসে, বুদ্ধিজীবী প্রকাশ্য টকশোতে বলেছেন যে এখনো বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে যারা শীর্ষ নীতি নির্ধারণী, তার 20% জামাতের লোক। বোঝার চেষ্টা করেন, জামাতের গুপ্ত বাহিনীর সদস্য, বিএনপির এই মন্ত্রী পরিষদ বলেন, সংসদ বলেন, সেখানে 20% জামাতের লোক। সত্য মিথ্যা ডাজ নট ম্যাটার, এই কথা আমার নয়, এই কথা বিএনপির একেবারে ঘনিষ্ঠ বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক এবং রাজনীতিবিদ, তাদের বক্তব্য। তাই যদি হয় তাহলে প্রতিটি মুহূর্তে যে প্রাসাদ ষড়যন্ত্র হবে, এবং প্রতিটি মুহূর্তে যেভাবে মানে বিপদ বিপত্তিতে থাকবে তারেক রহমান সাহেব, তার পক্ষে স্বস্তিতে কাজ করা সম্ভব হবে না। অন্যদিকে এরকম একটা পরিস্থিতিতে জামাত এবং আওয়ামী লীগের মধ্যে কৌশলগত সম্পর্ক স্থাপন হয়ে যাবে নিশ্চিত। এর কারণ হলো বিএনপি আওয়ামী লীগের চেষ্টা করবে নিবৃত করার জন্য, চেষ্টা করবে তাদেরকে বন্ধু বানানোর জন্য, কিন্তু ইতিমধ্যে যে বিরোধ পথে, প্রান্তরে, ঘাটে, মাঠে হয়ে গেছে, সেটা নিষ্পত্তি করা সম্ভব হবে না, সেটা সম্ভব হবে না। ফলে কি হলো, বিএনপি যে এখন যে অবস্থায় আছে, তার সঙ্গে হবেন ববি হাজ্জাজ, তার সঙ্গে হবেন নুরুল হক নুরু, তার সঙ্গে হবেন রেজা কিবরিয়া, এখন যারা আছেন, তার সঙ্গে হবেন জোনায়েদ সাকি। আর অন্যদিকে যদি জামাতের সঙ্গে আওয়ামী লীগের বন্ধুত্ব হয়ে যায়, বন্ধন, এবং এটা 99.99% হওয়ার সম্ভাবনা খুব বেশি, এটা হবে। রাজনৈতিক ইকুয়েশন এভাবেই কথা বলে। সেক্ষেত্রে জামাতের পাকিস্তান কানেকশন, আওয়ামী লীগের ভারত কানেকশন, জামাতের সাংগঠনিক ক্ষমতা, আওয়ামী লীগের সাংগঠনিক ক্ষমতা, জামাতের টাকা, আওয়ামী লীগের টাকা, তারেক রহমান সাহেব দুই চোখে রীতিমতো ধুম দেখবেন। আর এইরকম জটিল রাজনৈতিক পরিস্থিতি তিনি মাহাদি আমিনকে দিয়ে, মানে তিনি যে সমস্ত লোকজন লন্ডন থেকে নিয়ে আসছেন, হুমায়ুন কবিরকে এনেছেন, মাহাদি আমিনকে এনেছেন, অন্যান্য যে সকল উপদেষ্টা নিয়েছেন, এরা ঘোড়ার ডিম কিছুই করতে পারবে না, লেমন জুস খাইতে হবে। বড় জোর লেমন জুস, তারা যদি বলেন আমরা লেমন জুস খাবো না, লন্ডন থেকে আসছে, আমরা ফক্স নামক যেটা চকলেট আছে সেটা মুখের ভিতরে সারাদিন
চুষবো, তাদেরকে সেটাই চুষতে হবে। এর কারণ হলো আওয়ামী লীগের যে সকল ডিপ্লোম্যাট রয়েছে, আওয়ামী লীগের যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, যে সকল ছাত্রলীগের এই যে লাস্ট ক্যাবিনেটে আপনি চিন্তা করেন, মহিবুল হাসান মেয়র মহিউদ্দিনের ছেলে, আখতারুজ্জামান বাবুর ছেলে জাভেদ ভূমিমন্ত্রী ছিল, এনামুল হক শামীম ছাত্রলীগের সভাপতি ছিল, ছাত্রলীগের সেক্রেটারি ছিল নজরুল ইসলাম বাবু, তারপরে ছাত্রলীগের সেক্রেটারি ছিল ইকবালুর রহিম। আপনি এদের সাথে টেক্কা দেওয়ার জন্য ছাত্র দলের যাদেরা আছে সেই প্রথম সারির 10 জন, আপনি আমানুল্লাহ আমান ধরেন, খালিল কবির খোকন ধরেন, কিংবা ফজলুল হক মিলন ধরেন, তারা তো সব তাদেরকে আপনি পিছনে ঠেলে রেখে দিয়েছেন। প্রয়োজনে ডাকলেও তাদেরকে আনতে পারবেন না। ওদিকে সুলতান সালাউদ্দিন টুকু, তারপর সেই যে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, অন্য যারা আছেন তারাও ফ্রাস্ট্রেটেড। নাসিরুদ্দিন অসীম রীতিমতো অপমানিত, লাঞ্ছিত। ফলে কি হলো, এই যে লন্ডন পার্টি, যারা বিএনপি লন্ডন পার্টি, সেই লন্ডন পার্টির মধ্যে যাদেরকে তিনি লন্ডন থেকে এনে এখানে এস্টাবলিশ করেছেন, তারা আবার লন্ডনে গিয়ে গালাগালি করতে পারবেন, ওখানে গিয়ে আর একটা সিন্ডিকেট করতে পারবেন। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে মাঠে ময়দানে জামাত এবং বিএনপির সাথে টেক্কা দেওয়ার মতো বিএনপির যে শক্তি, সেই শক্তিটা ইনঅ্যাক্টিভ করা আছে এবং আগামীতে এগুলোকে অ্যাক্টিভেট করা সম্ভব নয়। ফলে কি হলো কি, যে এই যে রাজনীতিতে সামনে রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যে জটিল এবং কুটিল অবস্থা তৈরি হচ্ছে, এটি রাজপথের যে কোনো আন্দোলনের চাইতে, যে কোনো বিষয়ের চাইতে গুরুত্বপূর্ণ। ফলে এখানে বিএনপিকে 100 বার চিন্তা করতে হবে। এই একটি পদে তাদের যে নিয়োগের মাধ্যমে তারা যে আসলে কি করতে যাচ্ছে সেটা এখনো তারা বুঝতে পারছে না। তো জুবাইদুর রহমানের কথা অনেকে বলছেন, তারপর ডক্টর ইউনূসের কথা বলছেন, বিএনপির একসময় মির্জা ফখরুল সাহেবের কথা বলা হতো, এখন বলা হচ্ছে কিনা আমি জানি না। এর মধ্যে আবার কেউ কেউ শাহাবুদ্দিন চুপ্পুর কথাও বলছেন যে চুপ্পু সাহেবকে যদি নির্দিষ্ট জায়গায় রাখা যায়, যেহেতু সে আওয়ামী লীগের লোক এবং অনুগত, সাহসী, বুদ্ধিমান, কৌশলী, তাকে দিয়ে যত কাজ তারেক রহমান সাহেব করাতে পারবেন, এটা উনি হয়তো জুবাইদুর রহমানকে দিয়ে করাতে পারবেন না। তো সেই অর্থে জাস্ট একটা রাবার স্ট্যাম্প জাতীয় যদি কিছু তৈরি করতে চায়, রাখতে চায় কাউকে, তাহলে শাহাবুদ্দিন চুপ্পু মাইট বি দ্য বেস্ট চয়েস ফর দেম। এটা নিয়েও কিন্তু অনেকে কথাবার্তা হচ্ছে। আল্লাহ সিদ্ধান্তের মালিক, আল্লাহ সবকিছু জানেন, যেটা